আমাদের ঘোর লেগেছে তাধিন তাধিন ফুটবলের ঘোর, বিশ্বকাপ ফুটবলের ঘোর। খবরের কাগজের অর্ধেক কিংবা তারও বেশি জায়গা জুড়ে মার্কিনের যুক্তরাষ্ট্রের এই রাত দিন 24টি দেশের মধ্যে যে প্রায় বিরতিহীন প্রতিযোগিতা চলছে, তার নানা বিচিত্র কাহিনীতে পৃষ্ঠার পর পৃষ্ঠা ছাওয়া। অবশ্যই এ ধরনের একটা মোহচ্ছন্নতার একটা যৌক্তিকতা আছে। গরিব দেশ আমাদের, ফুটবল আমাদের সমাজের দীনতম স্তরে তার আকর্ষণ নিয়ে ছড়িয়ে পড়েছে। তার কারণ এই খেলায় যেমন ধরনের সরঞ্জাম বা উপকরণের দরকার হয়, সেটা তেমন খুব একটা আহামরি কিছু নয়। মাত্র একটা চামড়ার বর্তুল সম্বল করেই পাড়ার ছেলেরা কোথাও একটা টুকরো মাঠ কিংবা উঠোনের খোঁজ পেলে নেমে পড়ে, আর পাড়ার মানুষ ঘিরে দাঁড়িয়ে সে খেলা দেখে। এই দারিদ্র লাঞ্ছিত জীবন প্রবাহে বৈচিত্র্যের সুযোগ সামান্যই। উপভোগ বা বিনোদনের জন্য মাথা ঠুরে মরতে হয়। ফুটবল সান্ত্বনার মতো কাজ করে সেই অবস্থায় ঈষৎ সুখের প্রলেপ বুলিয়ে দেয়। সমাজকে আনন্দের বিন্যাসে হয়তো খানিকটা এলোমেলোভাবে হলেও সুগঠিত করে দেয়। আমাদের গত 150 বছরের ইতিহাসের অনেকখানি জায়গা জুড়ে একটা ফুটবলের অবস্থান। পরাধীন দেশ, সামন্ততন্ত্রের ওপর সাম্রাজ্যবাদের ছত্রছায়া, একেবারে নিচে বহুদলিত নিষ্পেষিত সাধারণ মানুষ, এই মানুষগুলোই সময়ের ফাঁক ফোকরে ফুটবলে ডুবে যেতে শিখেছিলেন। তার ঐতিহ্য এখনো পর্যন্ত একই রকম আছে। এরই মধ্যে বিশেষ করে দেশের পূর্ব প্রান্তে এক বিশেষ ঘটনায় জাতীয় চেতনাবোধের প্রক্রিয়ার সঙ্গে ফুটবল খেলা জড়িয়ে গেল। আজ থেকে 83 বছর আগে কোনো জাদু বলে হঠাৎ গোড়া দলকে হারিয়ে দিল মোহনবাগান এবং শিল্ড জিতে নিল। সময়টা বোধহয় আরও বেশি। ঠিক সেই জয়ের কাহিনীর সঙ্গে জড়িয়ে অনেক উপাখ্যানের একটা আবাহন বিসর্জন, অনেক রোমাঞ্চের অভিজ্ঞতায় সমগ্র জাতির সিঞ্চিত হওয়া। আমরা পারি, আমরা সাম্রাজ্যবাদীদের এই সম্মুখ সমরে হটিয়ে দিতে পারি। ফুটবল যেহেতু পেরেছি, অন্য রণক্ষেত্রেও আমরা সমানভাবে সফল হব। স্বদেশী আন্দোলনের অনুপ্রেরণার সঙ্গে মোহনবাগানের এই শিল্ড জেতার একটা উত্তরল উচ্ছ্বাস একাকার হয়ে গেল। পরাধীন দেশ, বাইরের পৃথিবীর সঙ্গে আমাদের কোনো পরিচয় ছিল না। আমাদের সীমিত আকাশের নিচে নিজেদের এই মহাপরাক্রান্ত মনে হতো, কারণ আমরা তো খোদ প্রভুদের গোহারা হারিয়েছি। পৃথিবীর অন্যত্র ফুটবলের কী মান তার ন্যূনতম ধারণা ছিল না আমাদের। স্বাধীনতার পর 50-এর দশকে পৌঁছাবার উত্তর মুহূর্ত থেকেই একটু একটু করে আমাদের এই জ্ঞান শলাকা উন্মিলিত হয়েছে। একটু একটু করে আমরা বুঝতে পেরেছি, মোহনবাগান উপাখ্যানের নিহিত সত্যে কোনো খাদ ছিল না। সেই উপাখ্যান থেকে জাতি অবশ্যই যথাযথ প্রেরণাকে ছেঁকে নিয়েছে, কিন্তু সাদামাটা গোড়া দলকে হারানো মানেই ফুটবলে বিশ্বজয়ী হওয়া কিন্তু নয়। এখন অবশ্য টেলিভিশনের কল্যাণে আমরা আরও অনেক আলোকবর্তী হয়েছি। ফুটবলের বিশ্বমানের ধারে কাছেও যে আমরা নেই, সেই বাস্তব আমাদের প্রথম দিকে যতই বিচলিত করুক, এখন আমরা শান্ততায় প্রত্যাবর্তন করেছি। মনোহরণ, চপলচরণ, সোনার হরিণ আরও বহুদিন আমাদের অধরা থেকে যাবে। তা জেনে নিয়েই আপাতত গোটা ভারতবর্ষের মানুষ, সেই সঙ্গে আমরা বাঙালিরা হুমড়ি খেয়ে বিশ্বকাপ ফুটবল দেখছি।
দূরদর্শনের পর্দায় দেখছি, খবরের কাগজের পৃষ্ঠায় পড়ছি, পাড়ার রকে গঞ্জের দোকানে বিশ্বকাপ ফুটবল নিয়ে তর্ক আলোচনা করছি। অনেক ইউরোপীয় নাম, অনেক ল্যাটিন নাম, অনেক আফ্রিকা মহাদেশগত মানুষদের নাম আমাদের ঠোঁটে ঠোঁটে ঘুরছে। আগামী কয়েকটা দিন আমরা ঘরের মধ্যে থাকবো, তাদিন সমাজের সমগ্র অংশকে জড়িয়ে আনন্দ এক নিষ্কাশন করে নেওয়ার সুযোগ সব খেলা থেকে আসে না, কিন্তু ফুটবল তার ব্যতিক্রম। এই ব্যতিক্রমের স্রোতে ক্ষতি কী? আমরা না হয় সবাই গা ভাসিয়ে দিই, মন উজাড় করে দিই কিছুক্ষণের জন্য। এই আজকের এই বক্তব্যের উদ্দেশ্য বা অভিলক্ষ্য কিন্তু ফুটবল ঠিক নয়। ফুটবলের এই প্রতি বিন্দুতে টেনিস খেলার সংস্থান। টেনিস সরঞ্জাম বহুল খেলা টেনিস। দামি শৌখিন একটা র্যাকেট প্রয়োজন, সূক্ষ্ম প্রযুক্তিতে তৈরি বল প্রয়োজন, বহু যত্নে লালিত সবুজ ঘাসের গালিচা বিছানো মাঠ অথবা দারুণ বাঁধানো চত্বর প্রয়োজন। এবং এই খেলায় পারদর্শী হতে গেলে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে একটা সাধনা প্রয়োজন। অভিজাত সমাজের একেবারে উপরতলার গুটিকয় মানুষ সাধারণত এই খেলা রপ্ত করার সুযোগ পান। সেই সুযোগে তারা নিজেদের পারদর্শী করে তুলতে পারেন। স্বাধীনতার আগে থেকেই অবশ্য টেনিস চালু হয়েছে আমাদের দেশে, কিন্তু খুবই সীমাবদ্ধ ছিল তার গণ্ডি। অভিজাত ক্লাবে অনেক চাঁদার বিনিময়ে টেনিস খেলার অনুশীলনের সুযোগ পাওয়া যেত। শাসক প্রভুরা টেনিস খেলতেন, সেই সঙ্গে বড়জোর কিছু দেশি কেষ্টু বিষ্টু, জমিদার শ্রেণীভুক্ত কিংবা শিল্পপতি বা ব্যবসাদার সম্প্রদায়ভুক্ত মানুষেরা, অথবা কোনো পেশাতে কৃতিত্ব দেখিয়ে প্রচুর পয়সা উপার্জন করেছেন এমন ধরনের কেউ তাদের পরিবারভুক্তরা এই টেনিসের চর্চা করতেন। একটি দুটি বিশ্ববিদ্যালয় হয়তো টেনিস খেলার সুযোগ ছিল, কিন্তু এই মহার্ঘ সরঞ্জাম ইত্যাদি সমস্যা প্রতিবন্ধক হয়ে দাঁড়াতো। খুবই অল্প সংখ্যক ছেলেমেয়েই তাই টেনিসে প্রবেশ করতে পারত। স্বাধীনতার অনেক দিন পেরিয়ে গেছে, অবস্থার যে খুব একটা পরিবর্তন হয়েছে তাও নয়। টেনিস অনুশীলনের প্রসার ঘটেছে। ঘাউস মোহাম্মদ কিংবা রমানাথন কৃষ্ণানদের মতো দু একজন কুশলীদের দেশে বিদেশে নৈপুণ্যের সুবাদে আমরা একটু বাড়তি শ্লাঘা অর্জন করেছি, কিন্তু এখনও এমনকি ক্রিকেট যে সীমাবদ্ধ লোকায়ত মর্যাদা পেয়েছে, টেনিসের ভাগ্যে তেমন শিকে ছেঁড়েনি। সাধারণ মানুষের এই আগ্রহের অঙ্গনে টেনিস তাই জায়গা করে নিতে এখনও পারেনি। প্রধানত উপর মহলের পছন্দের সারণীতেই আপাতত এই খেলা চলে। বিশ্বকাপ ফুটবল নিয়ে আমরা হইচই করছি, রাত জাগছি, দিন রাত তর্কহুল্লোড় আলোচনা, কখনো নির্দোষ বাজি ধরা। একই সময়ে একটা পক্ষ কাল জুড়ে লন্ডনের ওপরে এই উইম্বলডন পল্লীতে পৃথিবীর সম্ভ্রান্ততম টেনিস প্রতিযোগিতা হয়। আমাদের আদেও গা নেই, আমরা ফিরেও তাকাচ্ছি না। এই উইম্বলডন প্রতিযোগিতার যে খেলাগুলি সেগুলো একটু আধটু দূরদর্শনেও দেখানো হয়, কিন্তু ফুটবলে মাতোয়ারা আমরা এই উইম্বলডনের দিকে দৃকপাত করার মতো ফুসরত আমাদের নেই। এটাই স্বাভাবিক।
স্বাভাবিকতার বিরুদ্ধে অভিযোগ জানানোটাই একটা অপ্রাকৃতিক হবে। এই উইম্বলডনে একটা আশ্চর্য ব্যাপার ঘটেছে। একটা দুটো পত্রিকা সেই অত্যাশ্চর্য ঘটনা নিয়ে হয়তো দু একদিন সামান্য মন্তব্য হবে, তারপর তার রেশ মিটে যাবে। অথচ যা ঘটেছে তার চেয়ে বড় ঐতিহাসিক সংগঠন একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখলে চট করে মনে আনা মুশকিল। ওই বহু বছর আগে এই একই তারিখে হিটলার সোভিয়েত দেশ আক্রমণ করার হঠকারিতা দেখিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের মোড় ফিরিয়ে দিয়েছিল। প্রায় সেই গোত্রেরই একটা কিছু ঘটেছে এবছরের এবছর না, এই জুনের সময়টা ছিল, এই মাসের, এই জুন মাসটা সেরকম সময়। তা প্রায় সেটা 18-20 বছর আগে এই জুন মাসে। এমন দাবি করা অবশ্য এটা অসমীচীন ব্যাপার হবে, তাহলেও যা ঘটেছে তার তাৎপর্য কিন্তু তুচ্ছ করবার মতো নয়। কি ঘটেছে 21শে জুনে? অভিজাতদের এই খেলার টেনিসে পৃথিবীর নানা প্রান্ত থেকে পয়সাওয়ালা মানুষ জড়ো হয়েছেন লন্ডনে এই প্রতিযোগিতা দেখার জন্যে। অনেক প্রাথমিক বাছবিচারের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের নির্বাচনের ব্যবস্থা। তারা নির্বাচিত হন। সেই তরুণ তরুণীরা টেনিসে বিশ্বের সেরা। তারা বিভিন্ন মহাদেশে দেশে সারা বছর খেলে বেড়ান, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন হয় তাদের। এই উইম্বলডন প্রতিযোগিতা থেকে তারা অঢেল টাকা পাবেন। এখানেও অবশ্য লিঙ্গ বিভাজন, পুরুষ বিভাগে যিনি জয়ী হবেন তিনি পাবেন 10 কোটির মতো টাকা, আর মহিলা বিভাগে যিনি জয়ী হয়েছেন তিনি ওরকম 7-8 কোটি টাকা। অভিজাত খেলা, অভিজাত শ্রেণীভুক্তরা সাধারণত এই খেলা দেখেন। যারা খেলেন অর্থ উপার্জনের নিরিখে তারাও সমান অভিজাত। গত বছর কয়েকটা বছর ধরে এই উইম্বলডনের মহিলা বিভাগে জয়ী হয়ে এসেছেন জনৈকা জার্মানি যুবতী স্টেফি গ্রাফ। শুধু এই উইম্বলডনই নয়, অন্য বহু দেশেও সাম্প্রতিক কয়েক বছর জুড়ে যে বিভিন্ন অতি আভিজাত টেনিস প্রতিযোগিতা হয়েছে, প্রায় সবকটিতেই মহিলা বিভাগে স্টেফি গ্রাফ জয়ী হয়েছেন। তিনি আপাতত অপ্রতিহত। তাকে ঘিরে অনেক কাহিনীরও গুঞ্জন রটে চারিদিকে। তার বেশে, ব্যবহারে, আচরণে, বিন্যাসে একটা বৈদেহী বিভাস। তিনি কিংবদন্তি। তাকে ঠিক পৃথিবীর মহিলা বলে কল্পনা করাও মাঝে মাঝে মুশকিল হয়ে পড়ে। সবাই ধরে নিয়েছিলেন এবারও উইম্বলডনে ধাপের পর ধাপ অতিক্রম করে একজনের পর একজনকে পেরিয়ে শ্রীমতী গ্রাফ জয়ী হবেন। অধীশ্বরীর মতো তার অপার মহিমা নিয়ে, এই পুরস্কারের সম্ভার নিয়ে জার্মানিতে তিনি ফিরে আসবেন। এই উইম্বলডনে এবার প্রথম ধাপে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে ছিলেন অখ্যাতা যুবতী, নাম লরি ম্যাকলিন। এই যুবতী মার্কিন কৃষ্ণকায়। আন্তর্জাতিক টেনিসের চক্রে এর আগে কেউ কোনোদিন তার নাম শোনেনি। অতি সাধারণ চেহারা, সাদা অবয়ব জুড়ে একটা অপ্রচ্ছন্ন ম্লানিমা। এই ম্লানিমা যেন 300 বছর ধরে মার্কিন সমাজে কৃষ্ণাঙ্গ বর্ণভুক্তদের উপর যে অবর্ণনীয় লাঞ্ছনা, শোষণ, অবমাননার বন্যা বইয়ে দেওয়া হয়েছে তার একটা পুঞ্জিত ইতিহাস। শ্রীমতী ম্যাকলিন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রান্ত থেকে এসেছেন তা আমাদের অনেকেরই জানা নেই। হয়তো টেনেসি থেকে, হয়তো আলবামা থেকে, কিংবা মিসিসিপি থেকে, কিংবা ক্যালিফোর্নিয়ার কোনো গহন একটা অভ্যন্তর থেকে। এটা অনুমান করা সম্ভব
তার বাল্য কেটেছে খুব অভাবে এবং কৃচ্ছ্রে। হয়তো তার বাবা ক্ষেত মজুরের কাজে নিজেকে সবসময় ব্যাপৃত রেখেছেন, নয়তো সামান্য ভাগচাষি বা কারখানার মজুর। তার মা হয়তো কোনো বড়লোক শ্বেতাঙ্গ পরিবারে পরিচারিকার কাজ করে সংসারের উপার্জন বাড়িয়েছেন। লরিরা হয়তো 3-4টা ভাই বোন, অভাবের সংসার। এরই মধ্যে বাবা মা হয়তো প্রতিবার ঈষৎ স্ফুরণ দেখেছিলেন এই স্নেহময়ী কন্যাটির মধ্যে। সম্ভবত সীমিত আয় থেকে তারা ঈষৎ খানিকটা বাঁচিয়ে কন্যাকে কোনো টেনিস প্রশিক্ষকের কাছে পাঠিয়েছিলেন। একটু একটু করে মেয়েটি টেনিসে রপ্ত হয়েছে। হয়তো কোনো মাসে টাকায় টান পড়েছে, সুতরাং প্রশিক্ষণ বন্ধ। হয়তো কৈশোরে উপনীত হয়েই লরিকে উপার্জনের ধান্দায় বেরিয়ে পড়তে হয়েছে। কিন্তু আমাদের হৃদয়ের অন্তঃপুরে সঙ্গোপন বাসনা, সেই বাসনাকেই লালন করেছেন তিনি। একটু একটু করে নিজেকে পরিশীলিত করেছেন, একটু একটু করে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এখানে ওখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, ইতস্তত সফলতাও মিলেছে। তারপর আরও বড় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা, এমনি করে একদিন জাতীয় স্তরে সুযোগ পেয়েছেন। একবার দুবার এই উইম্বলডনের এর আগেও যোগ দিয়েছেন, তবে গোড়াতেই অকৃতকার্য হয়েছেন। এবার কি একটা ভেলকি ঘটে গেল। পৃথিবীর ক্রীড়া ইতিহাসে একটি পরম আশ্চর্য ঘটনা সম্পাত। 100 বছরের উপর এই উইম্বলডনের টেনিসের ইতিহাসে আজ পর্যন্ত কখনো এটা ঘটেনি যে আগের বছরের বিজয়ী বীর বা বীরাঙ্গনা ঠিক তার পরের বছরেই এই উইম্বলডন প্রতিযোগিতায় একেবারে প্রথম ধাপে হেরে গিয়ে বিদায় নিয়েছেন। সেই অভূতপূর্ব ঘটনা এবার ঘটেছে। লরি ম্যাকলিন ঘটিয়েছেন। শ্রীমতী স্টেফি গ্রাফকে এই উইম্বলডনের প্রথম ধাপেই সরাসরি 2 সেটে হারিয়ে দিয়েছেন তিনি। খেলাটি যাদের দেখার সৌভাগ্য হয়েছিল তারা পৃথিবীর একটা নতুন অধ্যায় যেন উদ্ভাসিত হতে দেখলেন। উইম্বলডনের প্রাঙ্গণ জুড়ে চারিদিকের উঁচু উঁচু গ্যালারি ছেয়ে কাতারে কাতারে শ্বেতাঙ্গ সম্ভ্রান্ত পুরুষ নারীর ভিড়। একটি কৃষ্ণাঙ্গ মুখও বোধহয় চোখে পড়বার মতো জো নেই। প্রতিযোগিতায় যারা হত্যাকর্তা, তত্ত্বাবধায়ক, তারাও শ্বেতাঙ্গ। যারা খেলা পরিচালনা করেন তারাও তাই। স্টেফি গ্রাফ মাঠে নামলেন দর্পিনী সর্পিনীর মতো। প্রথম ধাপের খেলা, তাও এক অখ্যাত কৃষ্ণকায়ার বিরুদ্ধে। মামুলি কয়েক মিনিটের তো ব্যাপার, এক্ষুনি খেলা সাঙ্গ করে নিজের বিশ্রাম কার্যে তিনি ফিরে আসবেন। অন্যদিকে লরি ম্যাকলিন, তার স্টেফি গ্রাফের সজ্জার ঔজ্জ্বল্য নেই। অতি সাধারণ পোশাক, তার কেশবিন্যাস কিংবা পাদুকা সম্ভারেও সমান বৈশিষ্ট্যহীন। মুখের কোনো আতিশয্য নেই, মুখের রেখায় চাহনিতে তেমনটা কিছু নেই। কিন্তু যতই খেলা এগোলো বোঝা গেল ভিতরে শক্তির সংহতি, বজ্রের সন্নিবেশ এবং প্রতিজ্ঞার জমাট পাহাড়। যেন সুযোগ এসেছে শত শতাব্দীর অপমান এবার ফিরিয়ে দিতে হবে। যেন লরি সমস্ত কৃষ্ণকায় মানবীদের প্রতিভূ। যেন সমস্ত তৃতীয় বিশ্বের তিনি প্রতিনিধিত্ব করছেন। যেন শুধু নিজের জন্যে নয়, তিনি তার সমস্ত সঞ্চিত প্রতিভা, উদ্যম, কুশলতাকে প্রয়োগ করছেন। কারণ তার উপর আমার তৃতীয় বিশ্বের সবাই নির্ভর করছি। তিনি অপরাজিত হলে আমাদের এই শতাব্দী জোড়া সংগ্রাম সফল হবে। লরি ম্যাকলিন নিজের মুখ রক্ষা করেছেন। তৃতীয় বিশ্বের মুখ রক্ষা করেছেন।
কাতারে কাতারে জড়ো হওয়া অভিজাত মানুষগুলির সামনে তিনি বিপ্লব সংসাধিত করলেন। এই দর্পিণী সর্পিণী প্রতিহত পর্যুদস্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল লরি ম্যাকলিন জয়ী। সেই সঙ্গে আমরা তৃতীয় বিশ্বজুড়ে প্রত্যেকে জয়ী এবং সুখী। হয়তো লরি ম্যাকলিন এরপর আর তেমন কোনো কৃতিত্ব দেখাতে অসমর্থ হবেন, হয়তো 2 দিন বাদে তার নাম ফের হারিয়ে যাবে, মিলিয়ে যাবে, কিন্তু কিছু যায় আসে না। ওই 21শে জুন একটা বর্ষণ সিক্ত অপরাহ্নে তিনি আমাদের ইতিহাসের শীর্ষ শিখরে পৌঁছে দিয়েছিলেন। আমাদের কৃতজ্ঞতার শেষ নেই।